আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো আমৃত্যু ভালোবাসি তোকে গল্পটি। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব নাম্বার 4। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কী সব ভাবছিস তুই? কেউ কি চাচাতো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছর মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুকে ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগম্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? বন্যা, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি? আজব। বন্যা, আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 30 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলেছে, এখন বল একটু পর 40 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা, তো তোর প্রতি এত মায়া হলো কিভাবে? মেঘ, জানি না, শোন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শক খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লোক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লাগছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছপালার রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টে বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারিনি কখনো।
এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীরের মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এ বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক দিয়ে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকেল থেকে ঘুমোচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমের মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়োতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভুরু যুগল শিথিল হয়ে যায়। অনেকক্ষণ চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের। কালো জামা পরিহিত এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকারে বিধিসার নিশা। দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্টেও অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়ালই নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাইয়া। আবির শুনল কিনা জানে না। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মায় শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন দু ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের দিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফেরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে ছোপায় বসা আব্বু আর বড় আব্বু ভাবলিহীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল, তাই কিনেছি। তুমি জানো না এ বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20 থেকে 30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে, আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দু ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগম্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো, মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলো, এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে।
এই বাড়িতে এত বছর পর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেছে সে। তানবীর ভাইয়া যতই মেজাজ দেখিয়েছে, সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি সব কথা শোনার চেষ্টা করছে সে। আবির, আব্বু, চাচ্চু, আমি অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে লেখাপড়া করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদের একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার, অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এইটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্রকণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমাদের প্রাণপ্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো। আবির চাল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারই অফিসে আসবো আমি একাই সব দিকে সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটাকে করতে দাও। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এতটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে থাকা এক প্রকার বিনোদন উপভোগ করেছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবেই যেন হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভূত হলো। কপালটাই খারাপ আমার, এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই। তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যাবে। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম, আর এক পাশে তানভীর ভাইয়ের। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনও বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10 থেকে 15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগম্বিত হলো আবির। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য।
সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানবীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবীরের দিকে। সঙ্গে সঙ্গে তানবীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে। তানবীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচার ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8 থেকে 9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।